পঞ্চম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পরিবেশ ও সম্পদ চ্যাপ্টার থেকে তোমাদের প্রাইমারি টেট পরীক্ষায় টেক্সট বেসিসে লাইন তুলে কী কী প্রশ্ন হতে পারে সেগুলি আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক। তো এই প্রশ্নটা এসেছিল তোমাদের 2015 প্রাইমারি টেট পরীক্ষায়, যেই পরীক্ষাটি তোমাদের ক্যান্সেল হয়নি। প্রশ্নটা ছিল যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীকে। তো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হলো আবুল কালাম আজাদ। কোশ্চেনটা এসেছিল তোমাদের 2015 প্রাইমারি টেট পরীক্ষায়। তো পরিবেশ ও সম্পদ চ্যাপ্টার থেকে তোমাদের টেক্সট বেসিসে লাইন তুলে কী কী প্রশ্ন আরও হতে পারে সেগুলি আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক। প্রথমত তোমাদের এই লাইনটা পড়তে হবে যে বর মারা গেলে বউকে তার সঙ্গে পুড়িয়ে মারত। এসব অন্যায় দেখে রামমোহন, ডিরেজিও ও বিদ্যাসাগর প্রতিবাদ করেন। তো বর যদি মারা যেত, তো বর মারা গেলে তার সঙ্গে সঙ্গে বউটাকেও কিন্তু পুড়িয়ে মারা হতো। তো এই অন্যায় দেখে কে কে বিরোধ করেন? রামমোহন রায়, ডিরেজিও আর বিদ্যাসাগর। এখান থেকে এই লাইনটাও তোমাদের ঠোঁটস্থ করতে হবে যে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। তো দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা কে বলেছিলেন? স্বামী বিবেকানন্দ। এখান থেকে আরেকটা জিনিস তোমাদের পড়ে রাখতে হবে যে বইতে মুখ ডুবিয়ে বসে থেকো না, ফুটবল খেলো, তাতে শরীর মন ভালো হবে, শুধু বই পড়েই কিছুই হয় না। তো এই কথা কে বলিয়েছিল? তো কথা বলেছিল স্বামী বিবেকানন্দ। তো স্বামী বিবেকানন্দ কী বলেছিল? যে বইতে মুখ ডুবিয়ে বসে থেকো না, ফুটবল খেলো, তাতে শরীর মন ভালো হবে, শুধু বই পড়েই কিছু হয় না। কে বলেছিল? স্বামী বিবেকানন্দ। এই দুটো পয়েন্ট তোমরা ঠোঁটস্থ রাখবে যে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। তাছাড়া বলেছিলেন যে বইতে মুখ ডুবিয়ে বসে থাকো না, ফুটবল খেলো, তাতে শরীর মন ভালো হবে, শুধু বই পড়ে কিছু হয় না। কে বলেছিলেন? স্বামী বিবেকানন্দ। তাছাড়া আরেকটা জিনিস তোমাদের এখান থেকে পড়ে রাখতে হবে যে প্লেগ রোগীদের সেবা কে করেছিলেন? তো প্লেগ রোগীদের সেবা করেছিলেন ভাগিনী নিবেদিতা। এই প্রশ্নটা তোমাদের চতুর্থ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইও দেওয়া আছে যে প্লেগ রোগের কে সেবা করেছিলেন? প্লেগ রোগীদের। তো প্লেগ রোগীদের সেবা করেছিলেন ভাগিনী নিবেদিতা। এখান থেকে এই লাইনটাও তোমাদের পড়ে রাখতে হবে যে বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য চেষ্টা করেছিলেন। তো মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য কে চেষ্টা করেছিলেন? বেগম রোকেয়া। এখান থেকে কিন্তু লাইন তুলে কোয়েশ্চেন হবেই এই চ্যাপ্টার থেকে। 2015 প্রাইমারি টেট পরীক্ষায় একটা কোয়েশ্চেন ছিল। তো লাইন তুলে আমি যে যে পয়েন্টগুলো নক করছি সেগুলো কিন্তু তোমরা সব ঠোঁটস্থ রাখবে যে প্লেগ রোগীদের জন্য কে সেবা করেছিলেন? ভাগিনী নিবেদিতা। আর মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য চেষ্টা করেছিলেন বেগম রোকেয়া। এখান থেকে এই জিনিসটা তোমাদের পড়ে রাখতে হবে যে নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন। তো ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজাদ হিন্দ ফৌজ কে বানিয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। আর টেক্সট বেসে যে উত্তরগুলো দেওয়া থাকবে সেটাই কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে মান্য করা হবে। তাছাড়া তোমরা কোনো রেফারেন্স বইয়ে যেটা উত্তর দেওয়া আছে সেগুলো কিন্তু তোমাদের ধরা হবে না প্রাইমারি টেট পরীক্ষার ক্ষেত্রে। টেক্সট বেসিসে যেগুলোই উত্তর দেওয়া থাকবে সেগুলোই কিন্তু তোমাদের পর্ষদ বেসিসে উত্তর বলে গণ্য করা হবে। এইটুকু জিনিসের মধ্যে তোমাদের একটা কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা খুবই প্রবল আছে প্রাইমারি টেট পরীক্ষায়। কীভাবে কোয়েশ্চেনটা হবে যে খুব অল্প বয়সে দুই বন্ধু লড়তে গিয়েছিলেন দেশের জন্য। তো খুব অল্প বয়সে কে কে লড়তে গিয়েছিলেন? দুই বন্ধু। কে কে? একজন হচ্ছে ক্ষুদিরাম বসু, আরেকজন হচ্ছে প্রফুল্ল চাকি। কোয়েশ্চেনটা যেভাবে আসবে তোমাদের যে খুব অল্প বয়সে দুই বন্ধু লড়তে গিয়েছিলেন দেশের জন্য। তো ওই দুই বন্ধু কে কে ছিল? অপশান দিয়ে দিতে পারে বিভিন্ন। তো ওটার উত্তর হবে ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি। এখান থেকে এই কোয়েশ্চেনটা তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল আছে যে ইংরেজ শাসনের বিরোধিতা করার জন্য তাকে বেত মারা হয়। তো ইংরেজ শাসনের বিরোধিতা করার জন্য কাকে বেত মারা হয়? বিভিন্ন অপশান দিয়ে দিতে পারে। তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে সুনীল সেন। বিভিন্ন অপশান দিয়ে দিতে পারে, যেমন সুনীল সেন উত্তর হচ্ছে। তো সমীর সেন, সমর সেন, সুনীল সেন বা উপরোক্ত কোনোটি নয়, এভাবে দিয়ে দিতে পারে। তো কোয়েশ্চেনটা যেভাবে হবে তোমাদের পরীক্ষায় ইংরেজ শাসনের বিরোধিতা করার জন্য বেত মারা হয় সুশীল সেনকে। তার পাশাপাশি একটা কোয়েশ্চেন হবে এখান থেকে তোমাদের যে বেত মেরে তুই মা ভোলাবি, আমরা কি মার সেই ছেলে। এই গানটি কাকে নিয়ে লেখা হয়েছিল বা কার সহিত লেখা হয়েছিল? যে বেত মেরে তুই মা ভোলাবি, আমরা কি সেই মার ছেলে, এই গানটি কিন্তু সুশীল সেনকে নিয়ে লেখা হয়েছিল। এখানে মা শব্দের অর্থ হলো দেশ। তাছাড়া এখান থেকে তোমাদের আরেকটা প্রশ্ন হবে যে মাস্টার মশাই নামে কে পরিচিত? তো মাস্টার মশাই নামে পরিচিত সূর্য সেন। এইটুকু জায়গার মধ্যে তোমাদের তিনটা কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা প্রবল আছে। কি কি?
খুব অল্প বয়সে দুই বন্ধু লড়তে গিয়েছিলেন দেশের জন্য। যে দুই বন্ধু দেশের জন্য লড়তে গিয়েছিলেন তারা হলো ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি। তাছাড়া আরেকটা কোশ্চেন যেটা হবে তোমাদের, যে ইংরেজ শাসনের বিরোধিতা করার জন্য বেত মারা হয় কাকে? তো ইংরেজ শাসনের বিরোধিতা করার জন্য বেত মারা হয় সুশীল সেনকে। আরেকটা যেটা তোমাদের কোশ্চেনটা হবে যে বেত মেরে তুই মা ভোলাবি আমরা কি সেই মার ছেলে, এই গানটি কাকে নিয়ে লেখা হয়েছিল? এই গানটি লেখা হয়েছিল সুশীল সেনকে। এখানে মা শব্দের অর্থ হলো দেশ। আরেকটা যেটা কোশ্চেন হবে তোমাদের, যে সূর্য সেন নামে কে পরিচিত? তো সূর্য সেন নামে পরিচিত মাস্টারমশাই। যে মাস্টারমশাইকে কিন্তু সূর্য সেন বলা হয়, বা সূর্য সেনকে কিন্তু মাস্টারমশাই বলা হয়। এখান থেকে এই লাইনটাও তোমরা পড়ে রাখবে যে 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল। তো দেশ স্বাধীন কবে হয়েছিল? 1947 সালে 15 আগস্ট। দেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে মহিলারাও আন্দোলন করেছিল। তো এখান থেকে তোমরা এটা পড়ে রাখবে যে প্রতিলতা ওয়াদ্দর ও কল্পনা দত্ত অস্ত্র হাতে লড়াই করেছিলেন। তো অস্ত্র হাতে কে কে লড়াই করেছিলেন? প্রতিলতা ওয়াদ্দর ও কল্পনা দত্ত। আরেকটা কোশ্চেন তোমাদের এখান থেকে হবে যে গান্ধী বুড়ি নামে কে পরিচিত? তো গান্ধী বুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা। গান্ধী বুড়ি কে নামে পরিচিত? মাতঙ্গিনী হাজরা। আমি পুরো লাইনটা একবার পড়ে নিচ্ছি যে গান্ধীজির মতোই মাতঙ্গিনী লড়াই করেছিলেন, তাই লোকে তাকে শ্রদ্ধা করে বলে গান্ধী বুড়ি। তো গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে কিন্তু গান্ধী বুড়ি বলা হয়। এখান থেকে এই জিনিসগুলো তোমাদের পড়ে রাখতে হবে যে সাধারণতন্ত্র দিবস কবে পালন করা হয়? তো সাধারণতন্ত্র দিবস পালন করা হয় 26 জানুয়ারি। তাছাড়া এই যে পয়েন্টগুলো নক করছি সবই কিন্তু তোমাদের ছোটো ছোটো করতে হবে যে সাধারণতন্ত্র দিবস পালন করা হয় 26 জানুয়ারি, স্বাধীনতা দিবস পালন করা হয় 15 আগস্ট। তো স্বাধীনতা দিবস কবে পালন করা হয়? 15 আগস্ট। শিক্ষক দিবস পালন করা হয় 5ই সেপ্টেম্বর। শিক্ষক দিবস কবে পালন করা হয়? 5 সেপ্টেম্বর। শিশু দিবস কবে পালন করা হয়? তো শিশু দিবস পালন করা হয় 14 নভেম্বর। আর পরিবেশ দিবস, এই যে পরিবেশ দিবস, তো পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। অরণ্য সপ্তাহ পালন করা হয় 14 থেকে 20 জুলাই। এটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে সাধারণতন্ত্র দিবস পালন করা হয় 26 জানুয়ারি, স্বাধীনতা দিবস পালন করা হয় 15 আগস্ট, শিক্ষক দিবস পালন করা হয় 5ই সেপ্টেম্বর, শিশু দিবস পালন করা হয় 14 নভেম্বর, পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন, আর অরণ্য সপ্তাহ পালন করা হয় 14 থেকে 20 জুলাই। তো এখান থেকে আমি যে লাইনগুলো নক করছি তোমাদের কিন্তু সবই পড়ে রাখতে হবে যে 15ই আগস্ট স্বাধীনতা দিবস তো আমরা পালন করবই। তো স্বাধীনতা দিবস কবে পালন করা হয়? 15ই আগস্ট। তার সাথে সাথে এই লাইনটা তোমরা পড়ে রাখবে যে সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে শিক্ষক দিবস পালন করা হয়। তো শিক্ষক দিবস কার জন্মদিন হিসাবে পালন করা হয়? সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হয়। তো শিক্ষক দিবস কবে পালন করা হয়? 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। আরেকটা কোশ্চেন হবে এখান থেকে তোমাদের যে শিশু দিবস কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়? তো শিশু দিবস পালন করা হয় জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে। তো শিশু দিবস কবে পালন করা হয়? শিশু দিবস পালন করা হয় 14 নভেম্বর। কার জন্মদিন উপলক্ষে শিশু দিবস পালন করা হয়? জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে কিন্তু শিশু দিবস পালন করা হয়। তো শিশু দিবস পালন করা হয় 14 নভেম্বর। এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে তোমাদের যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে? তো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলো পণ্ডিত জওহরলাল নেহরু। পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে শিশু দিবস পালন করা হয় কবে? 14 নভেম্বর। আর পণ্ডিত জওহরলাল নেহরু হলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। এখান থেকে আরেকটা কোশ্চেন হবে তোমাদের যে সংবিধান কে বানিয়েছিলেন, বা সংবিধানের জনক কাকে বলা হয়? তো সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে, অর্থাৎ ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। এখান থেকে আরেকটা প্রশ্ন এসেছিল তোমাদের 2015 প্রাইমারি টেট পরীক্ষায়, যে পরীক্ষাটা কিন্তু তোমাদের ক্যান্সেল হয়নি, তোমরা দেখে নিও প্রশ্নপত্র খুলে, যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিল। তো এই কোয়েশ্চনটা কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকেই তুলে ধরা হয়েছিল, অর্থাৎ পঞ্চম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের 6ষ্ঠ অধ্যায় পরিবেশ ও সম্পদ চ্যাপ্টার থেকে তুলে ধরা হয়েছিল যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীকে। তো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হলো আবুল কালাম আজাদ। প্রশ্নটা এসেছিল তোমাদের 2015 প্রাইমারি টেট পরীক্ষায়। এখান থেকে আরও দুটো জিনিস তোমাদের পড়ে রাখতে হবে যে সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষ দেশ চালাবে। সাধারণতন্ত্র মানে কি? সাধারণতন্ত্র মানে হচ্ছে দেশের সাধারণ মানুষ কিন্তু দেশ চালাবে, রাজার ছেলে রাজা হবে না, এমনটি চলবে না। অর্থাৎ কী বলা হয়েছে যে প্রত্যক্ষ জনগণ দ্বারা নির্বাচিত লোকেই দেশ চালাবে, রাজার ছেলে রাজা হতে পারবে না। তাছাড়া আরেকটা জিনিস তোমাদের এখানে পড়ে রাখতে হবে যে সাধারণতন্ত্র দিবস কবে পালন করা হয়? সাধারণতন্ত্র দিবস পালন করা হয় 26 জানুয়ারি। তো কী বলা হয়েছে? স্বাধীন দেশটা কেমন করে আমরা চালাবো তার এমন নিয়ম চালু হয়েছিল
1950 সালের 26শে জানুয়ারি। তো দেশটা আমরা কীভাবে চালাবো তার নিয়ম কবে চালু হয়েছিল? 1950 সালের 26শে জানুয়ারি। তো 26শে জানুয়ারি দিনটাকে বলা হয় সাধারণতন্ত্র দিবস। তো সাধারণতন্ত্র দিবস কবে পালন করা হয়? 26 জানুয়ারি। এখান থেকে তোমাদের আরেকটা কোশ্চেন হবে যে ইংরেজরা অন্যায়ভাবে জমি চাষ করা কেড়ে নিত, তাছাড়া জঙ্গল কেটে ফেলতো, সেই আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ কে জানিয়েছিলেন? প্রতিবাদ জানিয়েছিলেন বিরসা মুন্ডা, সিধু কানু, তিতুমির, সবাই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তো ইংরেজদের বিরুদ্ধে কে কে লড়াই করেছিলেন? যে গ্রামের জঙ্গলে গাছ ফাছ কেটে নেওয়া হচ্ছে, তাছাড়া চাষের জমি কেড়ে নেওয়া হচ্ছে, সেই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন বিরসা মুন্ডা, সিধু কানু ও তিতুমির। তাছাড়া তারা কী নিয়ে লড়াই করেছিলেন? তীর ধনুক নিয়ে হাজার হাজার মানুষ মোকাবিলা করেছিল ইংরেজ সেনার বিরুদ্ধে। তো তারা বিরসা মুন্ডা, সিধু কানু কী নিয়ে লড়াই করেছিল? তীর ধনুক নিয়ে। তাছাড়া এখান থেকে তোমাদের আরেকটা কোশ্চেন হতে পারে, এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, যে তিতুমির বানিয়েছিল বাঁশের কেল্লা। তো বাঁশের কেল্লা কে বানিয়েছিল? বাঁশের কেল্লা বানিয়েছিল তিতুমির। এই জিনিসগুলো তোমার ঠোঁটস্থ রাখবে। আমি কিন্তু বলে দিচ্ছি, যে পয়েন্টগুলো আমি নক করছি সবই কিন্তু ঠোঁটস্থ করতে হবে। আমি যে নক করছি ওর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না। তো বাঁশের কেল্লা কে বানিয়েছিল? তো বাঁশের কেল্লা বানিয়েছিল তিতুমির। এখান থেকে এই দুটো জিনিস তোমাদের ঠোঁটস্থ রাখতে হবে যে টেরাকোটার কাজ কোথায় হয়? তো টেরাকোটার কাজ হয় বিষ্ণুপুরে। আমি যেইভাবে বলছি কিন্তু ওইভাবে মুখস্থ করবে যে টেরাকোটার কাজ হয় বিষ্ণুপুরে। আরেকটা তোমাদের এখান থেকে কোশ্চেন হতে পারে যে দীঘায় ঝিনুক দিয়ে মূর্তি করে, ঝিনাই কী দিয়ে মূর্তি করে? ঝিনুক দিয়ে মূর্তি। কোশ্চেনটা যেভাবে আসবে তোমাদের যে ঝিনুক দিয়ে মূর্তি করে কোথায়, জায়গা দিয়ে দিতে পারে, বিভিন্ন অপশান দিয়ে দিতে পারে। তো ঝিনুক দিয়ে মূর্তি গড়ে দীঘায়। আরেকটা এটা পড়ে রাখবে যে টেরাকোটার কাজ হয় বিষ্ণুপুরে। এখান থেকে তোমাদের এই জিনিসটা ঠোঁটস্থ রাখতে হবে যে ধান কাটা ঝাড়ার খুব আধুনিক যন্ত্র, ওটার নাম হারভেস্টার। তো ধান কাটার আধুনিক যন্ত্রের নাম কি? তো ধান কাটা বা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হলো হারভেস্টার। এখান থেকে আমি যে পয়েন্টগুলো নক করছি সেগুলো তোমরা একবার করে দেখে নিও যে ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা, এক জায়গায় জড়ো করা, সব এক মেশিনে হয়। এই কাজগুলোকে একসঙ্গে ইংরেজিতে বলে হারভেস্টিং, তাই ওই যন্ত্রটার নাম হচ্ছে হারভেস্টার। তো ধান কাটা, ধান ঝরা বা ধান আলাদা করা এক মেশিনে হয়, ওই মেশিনটাকে ইংরেজিতে বলে হারভেস্টিং, আর যন্ত্রটার নাম হলো হারভেস্টার। এখান থেকে এই জিনিসটা তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে যে চাষের কাজ কিন্তু মেয়েদের বুদ্ধি থেকেই শুরু হয়েছিল। তো চাষের কাজ কাদের বুদ্ধি দ্বারা শুরু হয়েছিল? তো চাষের কাজ মেয়েদের বুদ্ধিতেই শুরু হয়েছিল। এই জিনিসটা তোমরা ঠোঁটস্থ রাখবে। আর পুরুষরা কী করতো? পুরুষরা স্বীকার করতো। চাষের কাজ যেভাবে কোশ্চেনটা তোমাদের আসবে যে চাষের কাজ কাদের বুদ্ধি দ্বারা শুরু হয়েছিল? তো চাষের কাজ মেয়েদের বুদ্ধি দ্বারা শুরু হয়েছিল। আর পুরুষরা কী করতো? পুরুষরা করতো শিকার। এখান থেকে এই জিনিসটা তোমরা পড়ে রাখবে যে কীটনাশক হিসেবে নিম পাতা ব্যবহার করা হতো। তো নিম পাতা কেন ব্যবহার করা হতো? তো আগেকার দিনে জমিগুলোতে যখন পোকামাকড় লাগতো না, তখন তারা কোনো কিছু জানতো না, তো ওটা হিসাবে দেখলে তারা নিম পাতার ব্যবহার করতো। তো প্রথমত কীটনাশক হিসাবে ব্যবহার করা হতো নিম পাতা। এখান থেকে এই জিনিসটা তোমাদের পড়ে রাখতে হবে যে 40-45 বছর আগে এখানে রাসায়নিক সার আর কীটনাশকের ব্যবহার বাড়া শুরু হয়। তো রাসায়নিক সার আর কীটনাশকের ব্যবহার করা শুরু হয় কবে থেকে? মানে বেশি করে ব্যবহার শুরু হয় 40-45 বছর আগে। আর কী বলা আছে এখানে? 20-25 বছর আগে পর্যন্ত তা খুব বাড়ছিল। তো 40-45 বছর আগে রাসায়নিক সার আর কীটনাশকের ব্যবহার শুরু হয়, আর 20-25 বছর আগে কিন্তু খুব দ্রুত হারে ব্যবহার হচ্ছিল সেটা। এখান থেকে তোমাদের দুটো কোশ্চেন আসতে পারে পরীক্ষায় যে চালের দাম বা 2 বছরে চালের দাম 4 গুণ হয়ে গেল, বা 2 বছরে কীভাবে? 2 বছরে চালের দাম 4 গুণ হয়ে গেল। তো এটা কবে হয়েছিল? 2 বছরে চালের দাম 4 গুণ কবে হয়েছিল? 1966 সালে। তো কোশ্চেনটা দুভাবে ঘুরিয়ে আসতে পারে যে 1 টাকা 4 আনা, 4 আনা থেকে 5 টাকা। তো চালের দাম কী হয়েছিল? 1 টাকা 4 আনা থেকে 5 টাকা হয়ে গেছিলো। কবে হয়ে গেছিলো? 1966 সালে। আরেকটাভাবে ঘুরিয়ে আসতে পারে কোশ্চেনটা যে টাকা দিলেও চাল পাওয়া যেত না। কবে পাওয়া যেত না? 1966 সালে টাকা দিলেও কিন্তু চাল পাওয়া যেত না। 2 বছরে চালের দাম 4 গুণ হয়ে গেছিলো। কবে? 1966 সালে। এই চ্যাপ্টার থেকে তোমাদের, অর্থাৎ এখান থেকে তোমাদের আরেকটা প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল আছে যে সবুজ বিপ্লব কবে শুরু হয়েছিল? তো সবুজ বিপ্লব শুরু হয়েছিল 1967 থেকে 68 সালে। তো সবুজ বিপ্লব শুরু হয়েছিল মেনলি 4th প্ল্যানে, আর সবুজ বিপ্লব সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল অ্যানুয়াল প্ল্যানে, অর্থাৎ 1992 থেকে 92 হলো অ্যানুয়াল প্ল্যান। তো সবুজ বিপ্লব সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল 1990 সালে, সেটা হলো অ্যানুয়াল প্ল্যানের মধ্যে পড়বে। আর সবুজ বিপ্লব যখন শুরু হয়েছিল সেটা হচ্ছে 1967 থেকে 68, অর্থাৎ 4th প্ল্যান। আরেকটাভাবে ঘুরিয়ে আসতে পারে কোশ্চেনটা তোমাদের যে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? তো সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলগকে। আর ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়
MS স্বামীনাথনকে। এখান থেকেই তোমাদের কনফিউজিং হবে যে সবুজ বিপ্লবের জনককে। তো সবুজ বিপ্লবের মেনলি জনক বলা হয় নরম্যান বোরলগকে, আর ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় MS স্বামীনাথনকে। তো সবুজ বিপ্লব মেনলি শুরু হয়েছিল 1967 থেকে 68 সাল, অর্থাৎ ফোর্থ প্ল্যানে। আর সবুজ বিপ্লব সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল অ্যানুয়াল প্ল্যান 1990 সালে। তো অ্যানুয়াল প্ল্যানের সময়সীমা হলো 1990 থেকে 92। এখান থেকে তোমরা এই জিনিসটা পড়ে রাখবে যে আউশে একটু কম জল লাগে, আউশ ধানের গাছ একটু ছোট হয়। তো আউশ ধান গাছ কীরকম হয়? একটু ছোট হয়, আর আউশ ধানে কিন্তু কম জল লাগে। এখান থেকে এই লাইনটা তোমরা মেনলি পড়ে রাখবে যে আউশ ধান চাষ করে নেওয়া হতো, তারপর আমন ধান চাষ হতো। তো প্রথমে কি চাষ করা হতো? আউশ ধান চাষ করা হতো, তারপরে কিন্তু আমন ধান চাষ করা হতো। এখান থেকে এই কোশ্চেনটা তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল আছে যে ঝিঙ্গে গাছের মতো দেখতে, ফলটা আবার খেতে অনেকটা পেঁপের মতো, তাকে কি বলে? তো ঝিঙ্গে গাছের মতো দেখতে, ফলটা আবার খেতে পেঁপের মতো, তাকে বলে স্কোয়াশ। স্কোয়াশ কাকে বলে? ঝিঙ্গে গাছের মতো দেখতে, ফলটা খেতে পেঁপের মতো, তাকে বলে স্কোয়াশ। তার সাথে সাথে এটাও পড়ে রাখবে যে চা ওখানকার প্রধান ফসল। তো চা কোথাকার প্রধান ফসল? তো চা হলো দার্জিলিংয়ের প্রধান ফসল। তিস্তা আর মহানন্দা আছে, নদী দিয়ে জল নেমে যায় তরাই অঞ্চলে। তো তরাই অঞ্চলে জল নেমে যায় কোথা থেকে? তিস্তা আর মহানন্দা নদী থেকে কিন্তু জল বয়ে তরাই অঞ্চলে যায়। এখান থেকে এই জিনিসটা তোমরা পড়ে রাখবে যে জুলাই মাসে তরায়ে আনারস হয়। তো আনারস কোথাকার বিখ্যাত? তরাইয়ের আনারস আর কলা কিন্তু খুব বিখ্যাত। এই জিনিসটা পড়ে রাখবে যে তরাইয়ের আনারস আর কলা খুব বিখ্যাত। তো আমি যে যে মেন লাইনগুলো নক করছি সেগুলো কিন্তু তোমরা ঠোঁটস্থ করবে যে দামোদরের দুই পাশের জমিতে আলু আর আলু। তো আলু চাষ কোথায় বেশি হয়? দামোদরের দুই পাশের জমিতে আলু চাষ কিন্তু খুব বেশি পরিমাণে হয়। লাইনটা আবার বলছি, দামোদরের দুই পাশের জমিতে আলু আর আলু। এখান থেকে আরেকটা জিনিস তোমাদের পড়ে রাখতে হবে যে দুর্গাপুরের পূর্ব থেকে বর্ধমান জেলার মাটি ধানের পক্ষে খুব ভালো। তো ধানের পক্ষে কোথাকার মাটি খুব ভালো? দুর্গাপুরের পূর্ব থেকে বর্ধমান জেলার মাটি ধানের পক্ষে খুব ভালো। এখান থেকে আরেকটা জিনিস তোমাদের পড়ে রাখতে হবে যে হুগলির পশ্চিম দিকে আর হাওড়ার পূর্ব দিকটা খুব বন্যা হয়। তো খুব বন্যা বা প্রবল বন্যা কোথায় হয়? হুগলির পশ্চিম দিকে আর হাওড়ার পূর্ব দিকটায় খুব বন্যা হয়। বন্যার কারণ কি? বন্যার কারণ হলো ডিভিসি জল ছেড়ে। তো ডিভিসি মানে কি? তো ডিভিসি ফুল ফর্ম কি? ডিভিসি ফুল ফর্ম বা ডিভিসি পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। এখান থেকে এই লাইনটাও তোমরা পড়ে রাখবে যে গঙ্গার পূব দিকে সব জায়গাতে অনেক সবজি চাষ হয়। তো গঙ্গার পূব দিকে কিন্তু সবজি চাষ হয় বেশি পরিমাণে। তো এখান থেকে আমি যে যে লাইনগুলো নক করছি এগুলো তোমাদের ছোটস্থ করতে হবে যে গঙ্গার পূব দিকের মতো আম বাগান পশ্চিম দিকে দেখিনি। তো গঙ্গার পূব দিকে কিন্তু আম বাগান প্রচুর পরিমাণে আছে, কিন্তু পশ্চিম দিকে আম বাগান নেই। তো পশ্চিম দিকে কী আছে? এখান থেকে এই লাইনটাও পড়ে রাখবে যে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনায় আম বাগান অন্যত্র নেই। তো সবচেয়ে বেশি আম কোথায় পাওয়া যায়? মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনায় সবচেয়ে বেশি আম পাওয়া যায়। আর দক্ষিণ দিকে কী প্রচলন সবচেয়ে বেশি? দক্ষিণের দিকে নারকেল আর সুপুরি বেশি পাওয়া যায়। তো গঙ্গার পূব দিকে কী পাওয়া যায়? গঙ্গার পূব দিকে পাওয়া যায় আম, আর দক্ষিণ দিকে কী বেশি পরিমাণে পাওয়া যায়? নারকেল আর সুপুরি। এখান থেকে তোমরা এই জিনিসটা পড়ে রাখবে যে বাবুইপুরের পেয়ারা বিখ্যাত। তো পেয়ারা কোথাকার সবচেয়ে বেশি বিখ্যাত? বাবুইপুরের কিন্তু পেয়ারা খুব বেশি বিখ্যাত। আরেকটা জিনিস তোমাদের এখান থেকে পড়ে রাখতে হবে যে দীঘার দিকটায় খুব কাজু বাদাম হয়। তো কাজু বাদাম কোথায় বেশি হয়? দীঘার দিকে কিন্তু খুব কাজু বাদাম চাষ করা হয়। এখান থেকে এই জিনিসটাও তোমাদের পড়তে হবে যে চ্যাং মাছ লেজের ভর দিয়ে খানিকটা লাফাতে পারে। তো লেজে ভর দিয়ে খানিকটা কে লাফাতে পারে? চ্যাং মাছ। এখান থেকে এই প্রশ্নটা এসেছিল তোমাদের 2015 প্রাইমারি টেট পরীক্ষায়, যে পরীক্ষাটা কিন্তু তোমাদের ক্যান্সেল হয়নি। যে লুপ্তপ্রায় মাছ কি? তো লুপ্তপ্রায় মাছ হলো নেদোস। এখান থেকে যে যে কোশ্চেনগুলো তোমাদের হতে পারে যে সরপুঁটি প্রায় নিশ্চিত হওয়ার মুখে। তো সরপুঁটি কিন্তু শেষ হয়ে যেতে পারে। সরপুঁটি প্রায় নিশ্চিত হওয়ার মুখে। আগে নেদোস, খরসুলা মাছ খুব পাওয়া যেত, এখন কিন্তু নেদোস আর খরসুলা মাছ পাওয়া যায় না। তাই বলা হচ্ছে যে বিলুপ্তপ্রায় মাছ কিন্তু বিলুপ্তপ্রায় মাছ হলো নেদোস, খরসুলা আর সরপুঁটি। প্রশ্নটা এসেছিল তোমাদের 2015 প্রাইমারি টেট পরীক্ষায় যে বিলুপ্তপ্রায় মাছ কি? বিলুপ্তপ্রায় মাছ হলো নেদোস। প্রশ্নটা এখানে আবার তুলে ধরা হয়েছে যে খলসে, নেদোস, শোল, বোয়াল, কই এগুলো কিন্তু লুপ্তপ্রায় মাছ, লুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে। তো পঞ্চম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের 6ষ্ঠ অধ্যায় অর্থাৎ পরিবেশ ও সম্পদ চ্যাপ্টার থেকে তোমাদের লাইন তুলে যে যে কোশ্চেন হওয়ার কথা আমি কিন্তু সবই তোমাদের সলভ করিয়ে দিলাম। তো আমি যে যে লাইনগুলো নক করছি সবগুলো কিন্তু ঠোঁটস্থ করবে, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না।